আসসালামু আলাইকুম আরমেজ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের মাই হ্যাভেন্স ফ্লাওয়ার বাংলা এক্সপ্লেনেশন এপিসোড 2 এর পার্ট 2 এক্সপ্লেন করে শোনাবো। সো চলো ভিডিও স্টার্ট করা যাক। সে তার টেবিলের উল্টো দিকের চেয়ারের দিকে এগিয়ে গেল এবং সেখানে বসলো। তারপর সে তার নথিপত্র পরীক্ষা করলো। তাই মিস হেজলিন, আপনি কেন এই অফিসে যোগ দিতে চান? আপনি অন্য কোথাও আবেদন করেননি, তাই না? আমি করেছি, মানে হেজলিন বলল, আমি করেছি এবং আমি সব জায়গায় নির্বাচিত হয়েছি, কিন্তু তাদের একটি শর্ত আছে, তাই আমি সেখানে যোগ দিতে অস্বীকার করেছি। সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। সিইও তারপর তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি এমন শর্ত ছিল যে আপনাকে একদিনের জন্য যোগদান না করেও প্রত্যাখ্যান করতে বাধ্য করেছে? হেজলেন একটা হেসে বলল, এই পোস্টের জন্য তাদের একটি ড্রেস কোড আছে এবং তারা বলেছিল যে আমাকে আমার হিজাব খুলে ফেলতে হবে এবং সেই পোশাক কোড অনুসরণ করতে হবে। তাহলে যদি সেই ড্রেস কোডটি আপনি অনুসরণ করেন তাহলে আপনার মাসিক বেতন হিসেবে প্রচুর পরিমাণে পেতে যাচ্ছেন। তাহলে সমস্যা কি? মানে সিও বলতেছিল যে তুমি হিজাব না পড়লে ওই ড্রেস কোডটি অনুসরণ যদি করো তাহলে তুমি প্রচুর বেতন পাচ্ছ, তাহলে এতে সমস্যা কি? দেন হচ্ছে তিনি তার উত্তর অপেক্ষায় তার দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি জানেন স্যার, এই হিজাবটি কি যে আমি এই কাজ করতে বা অর্থ উপার্জন করার জন্য সবাই আমাকে সরিয়ে দিতে চায়, তার জন্য আমি মরে যাব, কিন্তু কোনো মূল্যে সরাবো না, কারণ আমার রব এটি পছন্দ করেন এবং তিনি আমাকে নিজেকে ঢেকে রাখার নির্দেশ দেন এবং আমি এই পৃথিবীর জন্য আমি আমার রবের অবাধ্য হব না। যে আমি অর্থের পিছনে দৌড়াই তবে আমার পরিবারকে খাওয়ানোর জন্য এবং আমার এই চাকরিটি দরকার, তবে এর অর্থ এই নয় যে আমি আমার মর্যাদা এবং নৈতিক মূল্যবোধ হারাবো কিছু পয়সার খাতিরে। তার কথা শুনে সে হতবাক হয়ে গেল। তারপর সে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে কোনো ড্রেস কোড মেনে চলতে বলবেন না? তিনি হেসে বললেন, না, এই পোস্টে আমার আপনার মতো একজনের দরকার যে তার নৈতিক মূল্যবোধ এবং মর্যাদাকে মূল্য দেয় এবং তাছাড়া সে জানে কিভাবে তার চাকরি সম্পর্কে পেশাদার হতে হয়, এবং আমি এখন পর্যন্ত অন্য প্রার্থীর মধ্যে সেই স্কুলিং খুঁজে পাইনি, তাই এটা আমার কাছ থেকে। হ্যাঁ, এবং আপনি আগামীকাল থেকে যোগ দিচ্ছেন। অভ্যন্তরীণভাবে আনন্দে চিৎকার করে হেজলিন শান্ত থাকার যথাসাধ্য চেষ্টা করছিল। ইন্টারভিউ শেষ হওয়ার পর সে রুম থেকে বেরিয়ে আসে এবং ওপরের দিকে তাকিয়ে উজ্জ্বল হাসল। তারপর সে তার নিঃশ্বাসের নিচে ফিসফিস করে বলল, শুকর আলহামদুলিল্লাহ, হাজারবার শুকর আলহামদুলিল্লাহ। এই বলে সে বিল্ডিং থেকে বের হয়ে তার বাসে উঠে তার বাসায় চলে গেল। বাড়িতে পৌঁছে সে শুনতে পেল তার বাবা মা একে অপরের সাথে তর্ক করছে। যখন তার মা উচ্চস্বরে চিৎকার করছে কিন্তু তার আপা নীরবে তার কথা শুনছে, সে দরজা খুলে ভিতরে ঢুকলো। ঠিক তখনই তার মা তাকে ঘরে ঢুকতে দেখে বললেন, আমি জানি এখন কি আসছে। যথারীতি সে যোগ দিতে অস্বীকার করে, কারণ সে তার হিজাব খুলতে চায় না। আমি কি চাচ্ছি, এই মেয়ের সাথে কি করো ইয়া আল্লাহ। সে তার বাবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর সে তাকে একটা অশ্বাসের হাসি দিল এবং তার জন্য তার বাহু খুলে দিল। সে তার দিকে এগিয়ে গেল এবং সোফায় তার পাশে বসলো। যখন সে তার খুদে মূর্তিটিকে তার বাহুতে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিল, তারপর সে মৃদুকণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন কাটলো তোমার দিন? সে জবাবে গুনগুন করে বলল, ভালো কাটলো বাবা। তার মা ওদের দিকে তাকিয়ে বলল, এই যে আমি বিল আর অন্যান্য খরচের জন্য পাগল হয়ে যাচ্ছি, আর তোমরা দুই বাপ মেয়ে নিজেদের জগতে হারিয়ে যাচ্ছ। এখন আমরা কি করব? আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? মানে এখানে হেজলিনের মা হেজলিনের বাবাকে বলছিল, আপনি কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? হেজলিন তার মায়ের দিকে তাকিয়ে বলল, ও মা, তুমি কেন আল্লাহর ওপর তোমার বিশ্বাস দৃঢ় রাখো না? যিনি আমাদের জীবন দিয়েছেন এবং তিনি প্রদানকারী, তিনি প্রতিটি বান্দাকে 70 জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। এটাই এখন আপনি দুজন, মানে আপনারা দুজন আমাকে শিখিয়েছেন। তোমার এত কম ধৈর্য কেন? তার মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আল্লাহ তোমাকে শুধু শহরের চারপাশে ঘুরে বেড়াতে বলেন না এবং কিছুই করবেন না, এবং এভাবেই তিনি তোমার চাহিদা পূরণ করবেন, কিন্তু তোমার জীবিকা নির্বাহের জন্য তোমাকে হাত পা নাড়াচাড়া করতে হবে এবং তিনি প্রদান করবেন। আপনার জন্য সূত্র এমন নয় যে সে আপনার জন্য আকাশ থেকে কিছু ছুঁড়ে মারবে এবং আপনাকে বসতে এবং আপনার জীবন উপভোগ করতে বলবে।
হেজলিন একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। তারপর সে সোফা থেকে উঠে তার বাবা তাকে বলল, কোথায় যাচ্ছ? আগে কিছু খেয়ে তারপর অন্য কিছু করো, এখন খাওয়ার কিছু নেই, আমাদের মাসি মুদিখানার বাইরে। তার মা, কথা বলুন। তারপর তার বাবা বলেন, আমি আমার মেয়ের জন্য কিছু ব্যবস্থা করব, আপনি অন্তত কিছুক্ষণ কথা বলা বন্ধ করুন। এই বলে হেজলিন তার রুমের দিকে হেঁটে বলল, আমি আমার নফল নামাজ পড়তে যাচ্ছি, আজকে আমার কাজ পেয়েছি, আমি কাল জয়েন করব। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে হেজলিন হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। সো যাই হোক, তার মা তার জায়গায় হতভম্ব হয়ে রইলেন এবং তার বাবা তার বক্তব্য শুনে হাসলেন। তারপর তিনি তার মায়ের দিকে দৃষ্টি আকর্ষণ করলেন এবং বললেন, তুমি যাও এবং নফল নামাজ পড়ো এবং আল্লাহর কাছে তোমার অকৃতজ্ঞতার জন্য ক্ষমা চাও, গিয়ে কিছু ব্যবস্থা করব কার জন্য খেতে। হেজলিন তার ঘরে এসে তার জিনিসপত্র তার স্টাডি টেবিলে রাখলো। তারপর সে নিজেকে ফ্রেশ করলো এবং তার জামা কাপড় নতুন করে পরিবর্তন করলো। তারপর সে তার অজু করলো এবং নামাজের মাদুরের উপর দাঁড়িয়ে নামাজ পড়লো। তারপর সে তার জোহরের সালাত আদায় করলো এবং নাফল সালাত আদায় করলো। যখন সে তার প্রার্থনা শেষ করে তখন সে তার হাত উপরে তুলে দোয়া করে বলছিল, ইয়া রাব্বি, পরম করুণাময় প্রদানকারী, আপনার ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই। আমি আপনার প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞ যে আপনি আমাকে আরও দিয়েছেন আমার প্রাপ্য, এবং আমি এর জন্য আপনাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না। শুধু আমার উপর আপনার করুণা ও আশীর্বাদ বর্ষণ করতে থাকুন এবং আমাকে আপনি ছাড়া অন্য কারো সামনে দুর্বল হতে দেবেন না। তিনি সেখানে নামাজের মাদুরে অর্থাৎ জায়নামাজে অবস্থান করেন এবং কোরআন তেলাওয়াত করেন। কিছুক্ষণ পর তার বাবা তার ঘরে এসে বললেন, এসো আমার বাচ্চা, এসো এবং দুপুরের খাবার খাও। তিনি জবাবে গুনগুন করলেন এবং পবিত্র কোরআনের বইটি বন্ধ করলেন এবং শ্রদ্ধা ও সম্মানের কাজ হিসেবে কোরআনের প্রচ্ছদে চুম্বন করলেন এবং তারপরে তিনি তার পরিবারের সাথে দুপুরের খাবার খেতে তার ঘর থেকে বেরিয়ে গেলেন। মধ্যাহ্ন ভোজে তিনি তার বাবা মায়ের সাথে কিছু কথা শেয়ার করেছিলেন যে কিভাবে তিনি এই কাজের অনুমোদন পেয়েছেন এবং কিভাবে তারা তার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন, এবং তার বাবা তাকে নিয়ে এত গর্বিত বোধ করেন যে তিনি কাউকে তার নৈতিক মূল্যবোধ হারাতে বাধ্য করতে দেননি, কিন্তু এখন সে কোনো ঝামেলা ছাড়াই তার দিনের শিক্ষা অনুসরণ করে এবং সম্মানজনক কাজ করবে। হেজলিন তার কাজে যেতে শুরু করার 1 সপ্তাহ হয়ে গেছে এবং তার সহকর্মীদের সাথে ম্যানেজ করা তার পক্ষে একটু কঠিন ছিল, কারণ তাকে অফিসে 5 সালাতের মধ্যে 3টি সালাত মানে 3 ওয়াক্ত নামাজ পড়তে হয় এবং বেশিরভাগ সময় তার সহকর্মীরা তাকে বিচার করে অথবা তার সম্পর্কে ঝগড়া করে যে সে একজন মনোযোগের সন্ধানী এবং কাজ থেকে বিরতি নেওয়ার জন্য অজুহাত খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু সে তাদের কথাগুলো তার উপর প্রভাব ফেলতে দেয়নি এবং তার দিনে শিক্ষা অনুসরণ করতে থাকে। এটি একটি সাধারণ দিন ছিল। জংকুক তার বন্ধুদের সাথে বাইরে ছিল এবং তারা রাস্তায় রেসার বাইক চালাচ্ছিল। যখন স্ট্যান্ড এবং অন্যান্য মজাদার কার্যকলাপগুলি করছিল, এটি ছিল তার প্রিয় জিনিসটি ছিল রেসার বাইক এবং রেসের প্রতি তার ভালোবাসা চরম পর্যায়ে বিশ্বের বাইরের কিছু ছিল যে তিনি তার বন্ধুদের বলতেন যে আমি কিছু ছাড়া বাঁচতে পারি কিন্তু এই বিষটা ছাড়া নয়। সে তার বাইকটি সবচেয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল যে সে তার বাইকটি সম্পর্কে কিছু খারাপ অনুভব করলো এবং সে বলে উঠল, হ্যাঁ কি হয়েছে রাজকুমারী, তুমি এমন অদ্ভুত শব্দ করছো কেন? মানে জংকুক এখানে বাইককে রাজকুমারী বানায় ফেলছে। মানে জংকুক এখানে রেসকে এতটাই ভালোবাসতেন যে সে সব কিছু ছাড়তে রাজি কিন্তু রেস ছাড়তে নয়। সে স্পিড কমিয়ে রাস্তার পাশে থেমে গেল, তারপর সাইকেলের দিকে তাকিয়ে বলল, তাই রাজকুমারীর একটু ট্রিটমেন্ট দরকার তাই না? চলো বাবা তোমাকে একটা স্বর্গীয় চিকিৎসা দেবেন। এই বলে সে সেখান থেকে গ্যারেজের দিকে চলে গেল এবং তারপরে সে গ্যারেজের ছেলেকে তার বাইকের সার্ভিস করতে বলল। যখন বাইকটি প্রস্তুত ছিল তখন তিনি তাদের বিল নেওয়ার জন্য তাদের কার্ড দিয়েছিলেন। যখন তিনি তার বাইকের ওপরে বসে তাদের জন্য অপেক্ষা করছিলেন, গ্যারেজ ছেলেটি তার কার্ড নিয়ে ফিরে এসে বলল, আপনার কার্ড ব্লক হয়ে গেছে স্যার। তিনি বিভ্রান্তিতে ভ্রুকুচকে বললেন, আপনি অবশ্যই ভুল করছেন, এটা হতে পারে না। তারপর বলল, আপনি এসে চেক করতে পারেন স্যার। বলতে বলতে সে চোখ বন্ধ করে, আইস তুমি এটা করতে পারবে না বাবা। এর সাথে তিনি তার দামি রোলেক্স সাবমেরিনারের 2 টোন ঘড়িটি সরিয়ে দিয়ে বললেন,
এর পরিবর্তে এটি রাখুন। এটি দিয়ে সে তার কার্ডটি ফিরিয়ে নেয় এবং সেখান থেকে দ্রুত গতিতে চলে যায়। যখন গ্যারেজে ছেলেটি তার মুখের দিকে হতবাক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে থাকে, কারণ ঘড়িটির মূল্য ছিল $1,000,000 এবং তিনি তাকে ঘড়িটি দিয়েছিলেন যেন এটির কোনো দাম নেই। জঙ্কুক সোজা তার বাবার অফিসে চলে গেল এবং বিল্ডিংয়ের সামনে তার বাইক থামিয়ে দিল। সে বাইক থেকে নেমে দ্রুত পায়ে বিল্ডিংয়ে প্রবেশ করলো। যখন সে তার বাবার অফিস কক্ষে দিয়ে হাঁটছিল তখন অফিসের সমস্ত স্টাফ তার দিকে হাসিমুখে তাকাচ্ছিল। তাদের মুখের দিকে কেউ কেউ তার চেহারা লাফাচ্ছিল, আর কেউ বা তার সুদর্শন মুখ এবং আকর্ষণীয় শরীর এবং তার ফ্যাশন সেন্সের প্রশংসা করতে গিয়ে হারিয়ে গিয়েছিল, যিনি কালো চামড়ার প্যান্ট এবং কালো চামড়ার জ্যাকেট পরেছিল এবং কালো চামকি বুটগুলির সাথে একটি কালো চামড়ার জ্যাকেট এবং তার লম্বা কালো চুলগুলি পার্মস, এবং সে তার চারপাশের দিকে এক নজর না দেখে শুধু তার বাবার অফিসের দিকে হাঁটছিল। তার অফিসে পৌঁছে সে আক্রমণাত্মকভাবে দরজা খুলে ভিতরে ঢুকে বলল, "কি রে বাবা?" তার বাবা জিয়ন সিয়ং তার দিকে চেয়ার ঘুরিয়ে শান্ত গলায় বললেন, "জঙ্কুক, সে আগতম জানাই।" জঙ্কুক তার টেবিলের দিকে এগিয়ে গেল এবং তার হাতের তালু টেবিলের ওপর রেখে রাগান্বিত কণ্ঠে বলল, "তাহলে আপনি আমাকে এখানে কাজ করাবেন, তাই না?" মিস্টার সিয়ং তার চেয়ারে বসে বিশ্রাম নিয়ে বললেন, "তুমি আমার অর্থ জলের মতো ব্যয় করো। যখন আমার নিয়োগকর্তারা তাদের দিন রাত এখানে ব্যয় করে এবং তাদের শিরতা দেয় এবং আমাকে এই অর্থ উপার্জনে সহায়তা করার জন্য কঠোর পরিশ্রম করেন, কিন্তু তারা আপনার মতে ততটা পাননি যখন তাদের আপনার চেয়ে বেশি অধিকার আছে, কারণ আপনি অতিরিক্ত ব্যয় ছাড়া কিছুই করেন না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনি যদি অর্থ চান তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আপনি প্রতিটি পয়সার মূল্য জানতে পারবেন যে আপনি কিছুতে ব্যয় করবেন। খুব চালাক। তোমাকে আমার কার্ড আনব্লক করতে হবে, না হলে সে তার বাবার দিকে তাকিয়ে কথা বলে। যখন মিস্টার সিয়ং তার মুখের সামনে হাত জোড়া সোজা মুখে তার দিকে তাকিয়েছিল, "তুমি যা চাও তাই করো। আমি তোমাকে আমার সিদ্ধান্ত বলেছি। এটা আমার ব্যবসা, আমার টাকা, এবং তুমি এই অফিসে যোগদান করে দায়িত্ব নিলেই আমি তোমাকে তা ব্যবহার করতে দেব।" তার মুখে এবং সে সোজা হয়ে দাঁড়িয়ে তার বাবার দিকে তার মুখে হাসি নিয়ে বলল, "পরের বার আরও ভালো ফাঁদ নিয়ে এসো, কারণ এটি কাজ করবে না।" এই বলে সে তার অফিস থেকে বেরিয়ে গেল এবং তার পিছনের দরজা আক্রমণাত্মকভাবে বন্ধ করে দিল। সে তার নিঃশ্বাসের নিচে অভিশাপ দিল, "দ্য ড্যাশ।" সে একটি পরিচিত মেয়েলি কণ্ঠ শুনতে পেয়ে নিজেকে তার কথার মাঝে কেটে গেছে। "অভিশাপ দিও না, এটা হারাম।" তিনি অবিলম্বে কণ্ঠস্বরের দিকে তাকালেন। যখন তিনি কণ্ঠস্বর চিনতে পারলেন এবং তার চোখ বড় হয়ে গেল এবং তার মুখ থেকে একটিমাত্র শব্দ বের হলো, "তুমি?" মানে যখন জঙ্কুক বলতেছিল তার বাবাকে অভিশাপ দিতেছিল, তখন একটি মেয়েলি কণ্ঠ পাশে থেকে বলে ওঠে যে, "অভিশাপ দিও না, অভিশাপ হারাম।" তোমরা হয়তো বুঝেই গিয়েছো কে সেই মেয়ে। তাহলে পরের ভিডিওতে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।